নাটোর বাসস্ট্যান্ড থেকে ১.৫ কিলোমিটার দূরে বিশাল এই রাজবাড়ি এলাকায় থেকে প্রজাহিতৈষী রানী ভবানী দারুণ কৃতিত্বে গড়েছিলেন নাটোরের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বলতম অধ্যায়। প্রায় ৫১ একর জায়গা জুড়ে রানীর বিশাল বসতবাটি, এখানে ওখানে দালান, মোট ২১টি। রানী ভবানীর আদি বাসভবনটি বয়সের ভারে হারিয়ে ফেলেছে আগের রূপ শোভা, হয়ে যাচ্ছে দিন দিন অযত্নে, অবহেলায়। নজরকাড়া বৈঠকখানাটি এখনও রীতি ছড়ায় আপন ঐশ্বর্যে। রানী ভবানীর বিশাল জমিদারির বার্ষিক আয় ছিল প্রায় ১.৫ কোটি টাকা। এ থেকে নবাব আলীবর্দী খাঁকে রাজস্ব দিতেন ৭০ লক্ষ টাকা, বাকি টাকা ব্যয় করতেন প্রজার কল্যাণে। তার সময়ে খুব সুখে ছিলেন প্রজারা। জমিদারি ঠাটপাটের মাঝেও মহিষী রানী ভবানীর জীবন ছিল সহজ সরল। পূজা অর্চনার প্রতি ছিল তার অশেষ দুর্বলতা। এজন্য নিজের নামে ভবানীশ্বর মন্দির, একমাত্র মেয়ে তারা সুন্দরীর নামে তারকেশ্বর মন্দির সহ দেবালয় গড়েছে অনেক। জলের এই দিঘির নাম জলডুঙ্গি। এখানে দিঘি মোট ৫টি। এমন অনেক দিঘি প্রজাদের জন্য রানী খনন করিয়েছিলেন রাজ্য জুড়ে। ১১৭৬ বঙ্গাব্দের মন্বন্তরে রানী ভবানী ক্ষুধার্ত প্রজাদের জন্য উজাড় করে দিয়েছিলেন রাজভাণ্ডার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব আদায় বন্ধ করে দিয়ে দাঁড়িয়েছিলেন নিরন্ন মানুষের পাশে। অকাতরে অন্ন বিতরণ করতেন বলে প্রজারা ভালোবেসে তার নাম দিয়েছিল অন্নপূর্ণা। আকর্ষণীয় এ রাজপ্রাসাদেই থাকতেন রানী ভবানী। দারুণ স্থাপত্যশৈলীর অনন্য প্রতীক এই প্রাসাদ। সুন্দরী, সুলক্ষণা, পঞ্চদশী ভবানী নাটোরের রাজা রামকান্তের রানী হয়ে এ রাজবাড়িতে আসেন ১৭৩১ সালে। এখানে থেকেই আপন যোগ্যতায় তিনি হয়ে উঠেছেন মহিষী রানী ভবানী। মৃত্যু এসে স্বামী ও জামাতাকে কেড়ে নিলে রানী ভবানী বাধ্য হয়ে রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নেন ১৭৫১ সালে। অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে রাজ্য চালিয়েছেন প্রায় ৫০ বছর। রাজ্যের সীমানা বাড়িয়েছেন ১৬৪টি পরগনার ১২,০০০ বর্গমাইল জুড়ে। ঈশানের কর কমানো, বর্গীর হামলা ঠেকানো, পলাশির যুদ্ধে সৈন্য পাঠানো, রাজ্য জুড়ে শিক্ষা বিস্তার, বিধবাদের পুনর্বাসন, কীর্তির যেন শেষ নেই রানী। হাতে গোনা যে কজন বাঙালি নারী ঈর্ষণীয় কৃতিত্বে ঠাঁই গড়েছেন ইতিহাসের পাতায়, রানী ভবানী তাদের অন্যতম। নাটোরের মানুষ আজও গর্ব ভরে স্মরণ করে তাকে।
সে গর্বেরই অমর বিবরণী রানীর এই প্রাসাদ। প্রায় ১২৫ বিঘা জায়গার উপর আকর্ষণীয় এই রাজবাড়ি তৈরি হয়েছে ১৮ শতকের শেষ দিকে। নাটোর শহরের পত্তন ঘটেছে এ বাড়িকে ঘিরে। নাটোর শহরের উত্তরে রানী ভবানীর প্রাসাদ থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে লস্করপুর পরগনার তরজকানাইখালী মৌজায় এই রাজবাড়ি গড়ে উঠেছে বসতবাড়ি, কাচারি বাড়ি, বাগান এবং কোর্টইয়ার্ড সহ আকর্ষণীয় নানা স্থাপনায়। এই রাজবাড়ির সাথে জড়িয়ে আছে সাধারণ এক রাজকর্মচারীর জমিদার হয়ে ওঠার কাহিনী। দয়ারাম ছিলেন নাটোর রাজ্যের রাজা রামজীবনের বিশ্বস্ত দেওয়ান। দয়ারামের কর্মদক্ষতায় তুষ্ট হয়ে রাজা রামজীবন ও রানী ভবানী দান করেছিলেন অনেকগুলো পরগনা। পরে নিলামে আরও কয়েকটি পরগনা কিনে দয়ারামের জমিদারি শুরু। এটি দরবার কক্ষ। দীঘাপাতিয়া এস্টেটের প্রশাসনিক কর্মকাণ্ডের ফয়সালা এখানেই হতো। ঘরে ঘরে সে আমলের আসবাবগুলো এখনো সাজানো গোছানো। সবকিছুই আগের মতো, শুধু সেই মানুষগুলো নেই। রাজবাড়িতে জলসাঘর থাকবে না, তাই কি হয়? বিনোদন পিয়াসী রাজা সপারিষদ এখানেই মেতে উঠতেন সুর, তাল, লয়ে। রায়বংশের মোট ৭ জন রাজা দীঘাপাতিয়া এস্টেট শাসন করেছেন এই রাজবাড়িতে থেকে। ১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পে রাজবাড়ি ক্ষতিগ্রস্ত হলে পুরনো ঐশ্বর্য আবার ফিরিয়ে আনেন রাজা প্রমথনাথ রায়। চতুর্থ রাজা প্রসন্ননাথ রায় সৌন্দর্যের পূজারী ছিলেন। তার করা বাগানই তাই প্রকৃতি আর শিল্পের সূক্ষ্ম। ১৯৫০ সালে জমিদারি প্রথা বাতিল হলে এ বাড়ি দেখভালের দায়িত্ব নেয় সরকার। ১৯৬৭ সালে এটি হয়ে ওঠে গভর্নর হাউস। ১৯৭২-এ নাম হয় উত্তরা গণভবন।
কারুশৈলীর সৌন্দর্য ছড়ানো নয়, এবারই পত্তন ঘটিয়েছে একটি নগর জনপদের। নাটোরের ইতিকথায় দীঘাপাতিয়া রাজবাড়িটাই অনেকটা জায়গা জুড়ে।